নমস্কার। চলুন আজ খুলে দেখা যাক মেশিন লার্নিংয়ের গোয়েন্দা টুলকিট। ভাবুন তো, একটা ঘরে যদি হাজারটা ক্লু ছড়ানো থাকে, তাহলে আসল ক্লুটা খুঁজে বের করবেন কি করে? ঠিক এটাই মেশিন লার্নিংয়ের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মানে ওই বিশাল ডেটার ভিড় থেকে আসল সিগন্যালটা খুঁজে বের করা, যা দিয়ে পুরো সমস্যাটাই সমাধান হয়ে যাবে। তো একজন ভালো গোয়েন্দা কি করে? সে কিন্তু অপ্রয়োজনীয় জিনিস মানে ওই নয়েজ সেগুলোকে পাত্তা না দিয়ে শুধু আসল ক্লুগুলোর ওপর ফোকাস করে। মেশিন লার্নিংয়েও আমাদের ঠিক এই কাজটাই করতে হবে। মেশিন লার্নিংয়ের দুনিয়ায় এই টেকনিকটার একটা দারুণ নাম আছে, স্পার্স মডেলিং। ব্যাপারটা অনেকটা একটা পাওয়ারফুল ম্যাগনিফাইং গ্লাসের মতো, বুঝলেন, যেটা শুধু দরকারি প্রমাণগুলোকে হাইলাইট করে, আর বাকি সব যা দরকার নেই সেগুলোকে একদম ঝাপসা করে দেয়। এই কাজটা করার জন্য সবচেয়ে পপুলার টুলটার নাম হলো লাসো বা L1 রেগুলারাইজেশন। এর কাজটা কিন্তু খুব ইন্টারেস্টিং। এটা কি করে, অপ্রাসঙ্গিক যে ফিচারগুলো আছে তাদের গুরুত্ব বা কোএফিশিয়েন্টকে কমিয়ে একেবারে শূন্য করে দেয়। ভাবছেন কোএফিশিয়েন্ট কি? এটা হলো প্রত্যেকটা ফিচারের ওজন বা ইম্প্যাক্ট। তো যার ওজনই শূন্য হয়ে গেল, তার মানে মডেলে তার আর কোনো দামই রইল না, তাই না? আচ্ছা, এটা রিয়েল লাইফে কিভাবে কাজ করে তার একটা দারুণ উদাহরণ দিই। ধরুন স্প্যাম ইমেল চেনার কাজ। ল্যাসো মডেল খুব স্মার্টলি শিখে নেয় যে ফ্রি শব্দটা বা ওই আশ্চর্যবোধক চিহ্নটা এক্সক্লামেশন দেখলেই বিপদ, মানে এগুলোর কোএফিশিয়েন্ট বা গুরুত্ব অনেক বেশি, কারণ এগুলো স্প্যাম হওয়ার চান্স বাড়িয়ে দেয়। অন্যদিকে ইয়োর বা জর্জের মতো সাধারণ শব্দ, ওগুলোর গুরুত্ব একদম কমিয়ে দেয়, কারণ ওগুলো স্প্যাম চেনাতে তেমন কোনো কাজই লাগে না। তো মূল সিগন্যালগুলো খুঁজে বের করার জন্য এই ব্যাপারটা কিন্তু মনে রাখা খুব জরুরি। কিন্তু ভাবুন, সব কেস কি আর একটা ক্লু দিয়ে সলভ হয়? হয় না। অনেক সময় গোয়েন্দাকে পুরো গল্পটা বুঝতে হয়, মানে ক্লুগুলোর মধ্যেকার আসল সম্পর্কটা, ওই প্যাটার্নটা খুঁজে বের করতে হয়। তো চলুন এবার দেখা যাক এই প্যাটার্ন খোঁজাটা আমাদের কেসটাকে কিভাবে আরও এগিয়ে নিয়ে যায়। বলতে পারেন আসল গোয়েন্দাগিরি তো এখান থেকেই শুরু হচ্ছে। টেকনিক্যাল ভাষায় একে আমরা বলি ফিচার রিপ্রেজেন্টেশন লার্নিং। আর এর মাস্টার টুল কোনটা জানেন? ডিপ লার্নিং। এর কাজটাই হলো সিম্পল সব ফিচার থেকে জটিল প্যাটার্ন খুঁজে বের করা, একদম অটোমেটিক্যালি। একটা উদাহরণ দিলে ব্যাপারটা পরিষ্কার হবে। ধরুন একটা মেশিনকে হাতে লেখা সংখ্যা ৩ চিনতে শেখানো হচ্ছে। আমরা মানুষরা তো এটা কত সহজেই করে ফেলি, তাই না? কিন্তু একটা মেশিনের জন্য ব্যাপারটা কিন্তু বেশ জটিল। এইখানেই ডিপ লার্নিংয়ের আসল জাদুটা বোঝা যায়। দেখুন একটা ডিপ নিউরাল নেটওয়ার্ক কিভাবে লেয়ারে লেয়ারে কাজটা করে। প্রথম লেয়ারটা কি দেখে? শুধু পিক্সেল, ছোট ছোট লাইন বা কার্ভ। এরপর সেকেন্ড লেয়ারটা ওই লাইন আর কার্ভগুলোকে জুড়ে আরেকটু জটিল শেপ বানায়, যেমন ধরুন একটা লুপ বা একটা আর্চ। আর সব শেষে ফাইনাল লেয়ারটা ওই শেপগুলোকে একসাথে জুড়ে ব্যাস চিনে ফেলে পুরো ৩ সংখ্যাটাকে। আর সবচেয়ে অবাক করা ব্যাপার কি জানেন? এই পুরো ব্যাপারটা মডেলটা নিজে নিজেই শিখে নেয়। মানে হাজার হাজার উদাহরণ দেখতে দেখতে ও বুঝে যায় কোন লেয়ারে কোন ফিচারটা খুঁজতে হবে। ওকে কিন্তু আলাদা করে কিছুই বলে দিতে হয় না। তো যখন কোনো জটিল সমস্যার জন্য ফিচারগুলোর ভেতরের সম্পর্কটা বোঝার জরুরি হয়ে পড়ে, তখন এই পয়েন্টটা মাথায় রাখা দরকার। বেশ, তাহলে এতক্ষণে আমাদের গোয়েন্দার নোটবুকে যা যা টুল জমা হলো সেগুলো একবার ঝালিয়ে নেওয়া যাক, কি বলেন? তাহলে আমাদের টুল কিটে দুটো মেন জিনিস থাকল। এক, স্পার্স মডেলিংয়ের ম্যাগনিফাইং গ্লাস। এটা কাজে লাগবে ডেটার ভিড় থেকে আসল ক্লু খুঁজে বের করতে। আর ২, ডিপ লার্নিংয়ের ব্রেন, যেটা দিয়ে ওই ক্লুগুলোকে জুড়ে আসল প্যাটার্নটা খুঁজে বের করা যাবে। এখন প্রশ্ন হলো, এই টুলকিটটা হাতে থাকাটা ভবিষ্যতের কেরিয়ারের জন্য কেন এতটা জরুরি? কারণ একটা কথা আছে, ডেটা হলো নতুন ভাষা, আর এই টুলগুলো হলো সেই ভাষার ব্যাকরণ। আজকের এআই গোয়েন্দারা কিন্তু এই ভাষাতেই বিশ্বের বড় বড় কেস সলভ করছে। সেটা রোগ নির্ণয় হোক বা আমাদের পছন্দের জিনিস খুঁজে দেওয়া, রেকমেন্ডেশন ইঞ্জিন বানানো, সব কিছুতেই। তাই এই কনসেপ্টগুলো বোঝা মানে শুধু একটা পরীক্ষা পাশ করা নয়, এটা হলো একজন বিশ্বমানের ডেটা ডিটেকটিভ হওয়ার প্রথম ধাপ। এমন একজন ডিটেকটিভ যে ইন্টেলিজেন্ট টেকনোলজির নেক্সট ওয়েভটা তৈরি করতে পারবে। তাই শুধু শিখলেই হবে না, প্রশ্ন করতে হবে, আর সবথেকে বড় কথা, নতুন নতুন সমস্যা সমাধান করতে হবে। কারণ ফিউচারটা তারাই লিখবে যারা ডেটার ভাষাটা বোঝে।